নির্বাচনটা তারা গ্রহণযোগ্য সুষ্ঠু যেটা মনে করেন নাই বলে বিবৃতি দিয়েছিলেন জানুয়ারিতে, সেই পজিশন তাদের কাছে পরিষ্কার। তারা ওখানে এখনো স্ট্যান্ড বাই করেন, তাদের এখানে পজিশনের কোনো পরিবর্তন হয় নাই। আর্থিক অব্যবস্থাপনা এবং একটা টোটাল দেউলিয়াপনার দিকে যে রাষ্ট্র যাচ্ছে, একটা হোলসেল কলাপস অফ আওয়ার ইকোনমি, এটাতে প্রচণ্ড কনসার্ন আছে তাদের। কারণ আমেরিকা হচ্ছে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়াইড বিদেশি বিনিয়োগের হিসেবে কামস অ্যাট দ্য টপ। আমেরিকার বিনিয়োগ সবচেয়ে বেশি আমাদের এখানে। গত 14ই মে 2 দিনের জন্য বাংলাদেশে এসেছিল ডোনাল্ড লু, স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র ডিপ্লোম্যাট, এবং আমাদের যে সাউথ এশিয়া সেন্ট্রাল এশিয়া যে অঞ্চলটা আছে এটার যে ব্যুরো চিফ উনি, এবং বিভিন্ন কারণে উনি আলোচিত সমালোচিত। গত কয়েক বছর থেকে আমরা তাকে বহুবার দেখেছি বাংলাদেশে আসতে। আর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে যে আমেরিকার অ্যাম্বাসেডর আছে ঢাকাতে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কয়েক মাস পরে, আগস্টে সম্ভবত, পিটার হস। উনি এখান থেকে চলে যাবেন, আর হচ্ছে নতুন একজন অ্যাম্বাসেডর এখানে আসবেন। উনি সম্ভবত বাংলাদেশে ডেপুটি হাই কমিশনার অ্যাম্বাসেডর ছিলেন এক সময়, এখন চায়নাতে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি দায়িত্ব নেবেন আর কি, অ্যাম্বাসেডর মিল। তো এই সময়টাতে 2 দিনের জন্য এসে ডোনাল্ড লু আসলে কাদের সাথে দেখা করেছেন? কোনো রাজনৈতিক দলের সাথে উনি এবার মিট করেন নাই। উনি দেখা করেছেন প্রোটোকল মোতাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, সচিব, পররাষ্ট্র সচিব যিনি আছেন, তারপরে হচ্ছে পরিবেশ মন্ত্রী যিনি আছেন সাবের হোসেন চৌধুরী। অ্যাজ ইউজুয়াল সালমান এফ রহমানের বাসায় একটা ডিনার ছিল, ওখানে দেখলাম যে উনি সব অ্যাম্বাসেডাররা গেছেন, কথা বলেছেন। এর বাইরে আমাদের যে মহিলা ক্রিকেট টিম আছে তাদের সাথে তারা একটা প্রীতি কয়েক ওভার খেলেছেন অ্যাম্বাসি স্টাফ। ফুচকা, সফট পলিটিক্স করেছেন, ফুচকা খাওয়ার। দেশের যারা সেলিব্রিটি, ইন্টারনেটে ইনফ্লুয়েন্সার আছেন এমন ইয়াংদের সাথে বসেছেন, যদি অনেককে আমরা চিনি নাই ব্যক্তিগতভাবে। তো এটা কোন ক্যাটাগরিতে ইয়াংরা খুব ইনফ্লুয়েন্সিয়াল এটা আমি পরিচয় না পাওয়ার কারণে বুঝতে পারছি না আর কি। তো এগুলো করেছেন মোটামুটি। আর বক্তব্য কিছু দিয়েছেন, বিভিন্ন জায়গাতে ছোট ছোট ইন্টারভিউ দিয়েছেন, ব্রিফিং করেছেন, ফরেন মিনিস্ট্রির মিটিংয়ের পরে ব্রিফিং করেছেন। মুদ্রা কথা হচ্ছে যে এর আগে আমরা এটা বলেছি যে নির্বাচনটা তারা গ্রহণযোগ্য সুষ্ঠু যেটা মনে করেন নাই বলে বিবৃতি দিয়েছিলেন জানুয়ারিতে, সেই পজিশন তাদের কাছে পরিষ্কার। তারা ওখানে এখনো স্ট্যান্ড বাই করেন, তাদের এখানে পজিশনের কোনো পরিবর্তন হয় নাই। তারা এটাও বলেছে যে এর বাইরে জায়গাগুলো আছে কাজ করবার, তাদের যে আমি এর আগে বলেছি 5 পয়েন্ট এঙ্গেজমেন্ট আমাদের সাথে ইন্দো প্যাসিফিক কান্ট্রি হিসেবে, এটার ভিতরে গণতন্ত্র, নির্বাচন এগুলো বাদ দিয়ে যে আরও 3টা জায়গা আছে যেগুলো নিয়ে তারা আমাদের সাথে অ্যাক্টিভলি কাজ করছে। তার ভিতরে একটা হচ্ছে তারা রোহিঙ্গা বিষয়ে আমাদের সাথে কাজ করবে, তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ এগুলো নিয়ে আমাদের সাথে কাজ করছে, বাংলাদেশ আসছে। তারপর হচ্ছে শ্রম অধিকার, শ্রমিকদের আইন, এগুলো নিয়ে তারা কাজ করবে। তো এবারেও মিটিংগুলো দেখলাম যে একটা ভেরি কার্টেসি কল, যে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের সাথে, যেখান থেকে তারা তাদের পলিসির ইমপ্লিকেশন যেটা আগে বলেছে তারা সেটা রিইটারেট করেছে যে আমরা এটা করে যাচ্ছি এবং করে যাব, ইন্দো প্যাসিফিক যে এঙ্গেজমেন্ট আছে তাদের। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে তারা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ যেটা রাখা দরকার সেটা তারা রাখবে, যেটা আগেও বলেছে, এবং সেটা তারা রেখে চলছে। প্রশ্ন হচ্ছে এর বাইরে আসলে কেন এই মুহূর্তে আসলেন? আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা এই মধ্যে বাংলাদেশে ঘটছে, তার ভিতরে একটা হচ্ছে আর্থিক অব্যবস্থাপনা এবং একটা টোটাল দেউলিয়াপনার দিকে যে রাষ্ট্র যাচ্ছে, একটা হোলসেল কলাপস অফ আওয়ার ইকোনমি, এটাতে প্রচণ্ড কনসার্ন আছে তাদের। কারণ আমেরিকা হচ্ছে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়াইড বিদেশি বিনিয়োগের হিসেবে কামস অ্যাট দ্য টপ। আমেরিকার বিনিয়োগ সবচেয়ে বেশি আমাদের এখানে। আমেরিকার ব্যবসায়ীরা যারা এখানে বিনিয়োগ করছে তারা তাদের প্রফিটের টাকা ট্যাক্স দেওয়ার পরেও টাকা নিতে পারছে না ডলার ক্রাইসিসের কারণে। এবং তারা কয়েকদিন আগে প্রেস ব্রিফিং করে তারা বলেছে তারা টাকা এখান থেকে নিতে পারছে না। তো নিতে না পারলে যেটা হবে, ফিউচার ইনভেস্টমেন্ট বাধাগ্রস্ত হবে।
তো এটা একটা বড় জায়গা, আমি ফিল করছি যে আমেরিকা কনসার্ন এবং তারা আসলে বুঝতে চাচ্ছে যে আসলে সিচুয়েশনটা কোথায়। এবং সালমান এফ রহমানের সাথে দেখা করার একটা বড় জায়গা হচ্ছে যে আসলে সালমান এফ রহমানকে দিয়ে তারা আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং আমাদের এই যে অনির্বাচিত সরকার প্রধান আছেন তার মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করে যে আসলে আওয়ামী লীগ সরকার কী চিন্তা করছে দেশ নিয়ে, তার ভাবনাগুলো কি, সে আসলে দেশটা চালাতে পারছে কিনা, সে কি সংকটের মধ্যে আছে, সে কিভাবে এগুলো অ্যাড্রেস করবে। এই বিষয়টা তারা মনে করে যে শেখ হাসিনার উপরে ইনফ্লুয়েন্স করতে পারে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একজন হচ্ছে সালমান এফ রহমান। অতএব তার মাধ্যমে তারা এটা বুঝতে চায় এবং তাদের কোনো মেসেজ থাকলে তারা এটা দিতে চায়। দ্বিতীয় একটা কনসার্নিং বিষয় হচ্ছে বাংলাদেশ এবং চায়নার যে সম্পর্কের কিছু অনুষঙ্গ সম্প্রতি পাবলিক হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকার বলেছে যে চায়নার সাথে একটা জয়েন্ট মিলিটারি ড্রিল তারা করবে এই মাসে অথবা আগামী মাসে। আবার বাংলাদেশ সরকারের যে আর্থিক সংকট চলছে, এই আর্থিক সংকটের অংশ হিসেবে চায়নার কাছে তারা $5 বিলিয়ন সফট লোন চেয়েছে। তো একই সময়ে যখন IMF-এর মিশন বাংলাদেশে ছিল, থার্ড ইনস্টলমেন্টের যে $680 মিলিয়ন বাংলাদেশ এক্সপেক্ট করছে, সেই টাকাটার জন্য দর কষাকষি চলছে এবং যে রিকমেন্ডেশনগুলো ছিল, যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল, সেগুলো তারা অ্যাসেস করতে এসছে এই সময়টাতে। তো চায়নার সাথে মিলিটারি রিলেশনশিপ বিল্ড আপ করা, তারপরে চায়নার কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া, এই ব্যাপারে ভারতও কনসার্ন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা কয়েকদিন আগে এসছেন, 1-2 সপ্তাহ আগে এসে বোঝার চেষ্টা করেছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ইনফ্লুয়েন্সের কারণে এই যে বাংলাদেশ যে চায়নার কাছ থেকে যে সাহায্যটা নেবে অথবা মিলিটারি ড্রিল যেটা চলবে, এটা ক্যান্সেল করছে না ভারত, যদিও এটা মনে মনে চায় অথবা এটা হয়তো রিকোয়েস্টও করেছে। বিনয় কোয়াত্রা এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে এবং আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু মিটিং করেছে, সচিবের সাথে দেখা করেছে। তো আবার এটাও বলেছে তারা যে তাকে তিস্তায় ব্যারেজ যে প্রকল্প যেটা চীনে করে দেবার কথা, সেটাতে নাকি ভারত ইন্টারেস্ট শো করেছে, তারা এটা করে দেবে। ভারতে তো টাকা পয়সা নাই, ভারত এটা কীভাবে করবে? এটা টেকনিক্যালি তো পসিবল না। ভারত ইতিমধ্যে যতগুলো প্রজেক্টে আমাদেরকে কমিট করেছে তার তো 25% টাকাও সে ছাড় দেয় নেই। তো আর ভারতের সে টেকনিক্যাল ক্যাপাসিটিও নাই এই কাজ সে করে দিতে পারবে বলে আমরা মনে করছি না। কিন্তু তারপরে সে প্রস্তাব দিয়েছে সরকারকে শুধুমাত্র চায়নাকে বিরত রাখবার জন্য। কিন্তু মনে হচ্ছে না সরকার এই প্রস্তাবগুলোর সাথে একমত হচ্ছে না বলেই ধারণা করছি দিল্লি সম্ভবত ওয়াশিংটনকে বলেছে যে তুমি গিয়ে এবার বুঝাও যে চায়নার এত ঘনিষ্ঠতা আমাদের জন্য ভালো হবে না, আমাদের ভবিষ্যৎ সম্পর্কের জন্য হয়তো এটা সুখকর হবে না, ইন্ডো প্যাসিফিকে আমাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জন্য সেটা ভালো হবে না। তো এইটা ছাড়া বড় দাগে চায়না ইস্যু বাদ দিলে ডোনাল্ড লুর এই সফরে মৌলিকভাবে কন্ট্রিবিউট করবার মতো কোনো জিনিস আমাদের চোখে এই মুহূর্তে পড়ছে না। তো এই বাস্তবতায় হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে ভারতের যে সাবেক রাষ্ট্রদূত ছিল পিনাক রঞ্জন চক্রবর্তীর যে মন্তব্য, এইসব ব্যাপারে সে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা, এই বিষয়গুলোর যে আলাপ আলোচনা এর আগে আসছে, সেগুলো কতটুকু সত্য মিথ্যা ঠিক বেঠিক সেই বিষয়গুলো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেগুলো ইউজুয়াল উত্তর তিনি দিয়েছেন যে স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকার ওয়াশিংটনের প্রশাসনের নিজস্ব পলিসি আছে, সেই পলিসি মোতাবেক তারা চলছে। আর হচ্ছে যে এই বছর নির্বাচন নভেম্বরে, আমেরিকার নিজের রাজনীতির অবস্থাও স্টেবল না, প্যালেস্টাইন ইস্যুতে টোটাল আমেরিকান এস্টাবলিশমেন্ট নড়ে চড়ে বসেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। সেই বাস্তবতাতে খুব বড় ধরনের পলিসি শিফট এই বছরে হবার কোনো সম্ভাবনা আমরা আশা করছি না, অথবা প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব না। তো এই পিকচারের বাইরে বাংলাদেশে ডোনাল্ড লুর সফর ইনফ্যাক্ট অন্য কোনো ভ্যালু অ্যাড করবে বলে আমরা মনে করছি না। বাংলাদেশে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমাদের সবাইকে বুঝতে হবে যে এই লড়াইটা আমাদের মতো করে করতে হবে, আমাদের কৌশলে করতে হবে, আমাদের স্বার্থে করতে হবে। কোনো পক্ষের অংশগ্রহণ যদি এখানে ইতিবাচক প্রভাব ফেলে তাকে আমরা স্বাগত জানাবো।